বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যারা যেখান থেকে আমার এই ক্লাসটি আজকে দেখছেন, সকলকে আজকের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আমরা আলোচনা করছিলাম বাংলা দ্বিতীয় পত্র নিয়ে, তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের ভাব সম্প্রসারণ বিষয়ে। তো তার আগে চলো আমার পরিচয়টি জানিয়ে দিই। আমার নাম দিলরুবা, পদবী প্রভাষক ও বিভাগীয় প্রধান, বিষয় বাংলা, শ্রেণী একাদশ ও দ্বাদশ। আজকে আমাদের আলোচ্য বিষয় ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণটি করে, এই ক্লাসটি করে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে বলছি। শিক্ষণ ফল এই অধ্যায়টি পাঠ করে তোমরা শিক্ষার্থীরা ভাব সম্প্রসারণ কি তা বলতে পারবে। ভাব সম্প্রসারণ লেখার পদ্ধতিগুলো ব্যক্ত করতে পারবে, ভাব সম্প্রসারণ লিখতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নিই ভাব সম্প্রসারণ কি। সাহিত্যে যে কোনো একটি চরণী বাক্য বা বাক্যাংশ কোনো ভাব নিগুড় অর্থ প্রচ্ছন্ন থাকে। সেই ভাবকে যুক্তি, বিশ্লেষণ ও ব্যাখ্যার মাধ্যমে সহজ ভাষায় বিশদভাবে ফুটিয়ে তোলাকে বলা হয় ভাব সম্প্রসারণ। এখানে নামটির মধ্যেই লুকিয়ে আছে সংজ্ঞা। ভাব সম্প্রসারণ অর্থ হচ্ছে ভাবের সম্প্রসারণ, অর্থাৎ ভাবকে বাড়ানো। ভাববস্তু অনুধাবন ও প্রকাশের দক্ষতা বৃদ্ধির জন্য ভাব সম্প্রসারণের অনুশীলন করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এর মাধ্যমে যে কোনো বিষয়কে প্রাঞ্জল ও বিশদভাবে ব্যাখ্যা করার দক্ষতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে ভাব প্রকাশের এবং ভাব চর্চার ভিত্তি দৃঢ় হয়। ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে কিছু রীতি ও পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো অনুসরণ করে আমরা যদি ভাব সম্প্রসারণ লিখি, তাহলে সেটি একটি সুন্দর যথার্থ ভাব সম্প্রসারণ হবে। তোমরা জানো আমাদের সিলেবাসে ভাব সম্প্রসারণ রয়েছে এবং পরীক্ষা এখানে 10 মার্ক দেয়া থাকে ভাব সম্প্রসারণের জন্য। তো আমরা এর জন্য নিয়মগুলো আগে ভালো করে দেখে নিই। চলো, ভাব সম্প্রসারণ হচ্ছে ভাবের সম্প্রসারণ। এর উদ্ধৃত অংশ বাক্য মনোযোগ দিয়ে পড়তে হবে। মানে যে অংশটি পরীক্ষার যে চরণ দুটি আসে ভাব সম্প্রসারণ করার জন্য, সেই চরণটিকে আমাদেরকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে। লেখক কি বলতে চেয়েছেন তার মর্মার্থ যথার্থভাবে বুঝতে পারলে ভাব সম্প্রসারণ করা সহজ হয়। ভাব সম্প্রসারণের বিষয়বস্তুকে প্রয়োজনীয় উপমা, দৃষ্টান্ত ও যুক্তি দিয়ে সহজভাবে উপস্থাপন করতে হয়। প্রয়োজনে ঐতিহাসিক, বৈজ্ঞানিকভাবে যে কোনো সামঞ্জস্যপূর্ণ তথ্য উল্লেখ করা যেতে পারে। প্রয়োজনীয় অপ্রাসঙ্গিক তথ্য নির্ভর নয় এমন বক্তব্য পরিহার করা বাঞ্ছনীয়। একই কথার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভাব সম্প্রসারণ একটু বড় করে লিখতে হবে, সেজন্য আমরা যদি একই কথা বারবার লিখে যদি বারবার এটিকে বাড়ানোর চেষ্টা করি, তাহলে যিনি পড়বেন, পাঠক বা পরীক্ষক, এক্সামিনার যিনি খাতা কাটবেন, তিনি কিন্তু বিরক্ত হয়ে যাবেন। এজন্য আমরা একই কথার বারবার পুনরাবৃত্তি করব না, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। ভাব সম্প্রসারণে অযথা বেশি অনুচ্ছেদ করা উচিত নয়। তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এখানে মার্ক রয়েছে 10, সেদিকে আমাদেরকে লক্ষ্য রেখে ভাব সম্প্রসারণটি করতে হবে। সমস্ত বক্তব্য 3টি অনুচ্ছেদে তুমি লিখতে পারো, এর বেশি লেখা যাবে না। পরীক্ষায় ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে বরাদ্দকৃত নম্বর বিবেচনায় রাখা আবশ্যক। ভাব সম্প্রসারণে ভাষার গাঁথুনি যাতে প্রাঞ্জল ও সর্বজনগ্রাহ্য হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। লেখার শৈলীগত সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। সহজ সরল ভাষায় আমরা ভাব সম্প্রসারণটি লিখব, কোনো বড় বড় লাইন লিখব না। আর এই ভাব সম্প্রসারণের লেখার সময় আমরা সময়ের দিকে লক্ষ্য রাখবো,
যেহেতু এখানে 10 মার্ক রয়েছে, সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা এবং নম্বরের দিকে লক্ষ্য রেখে আমরা ভাব সম্প্রসারণটি লিখব। প্রয়োজনে প্রবাদ, প্রবচন ও বিখ্যাত ব্যক্তিদের উক্তি ব্যবহার করা যাবে, তবে অবশ্যই বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে। যে বিষয়ে প্রবাদটি এসেছে, উদ্ধৃতিটি দেয়া রয়েছে, সেই বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ হয় এই ধরনের শব্দ, উদ্ধৃতি বা কোনো ব্যক্তির কথা, বিশিষ্ট জনের উক্তি আমরা ব্যবহার করব। কিন্তু এই উক্তির সাথে যে চরণগুলো আসবে তার সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু সেই অপ্রাসঙ্গিক কথাগুলো আমরা দিব না। সেই উক্তিগুলো দিলে ভাব সম্প্রসারণটি সুন্দর হবে না এবং অবাঞ্ছিত মনে হবে। টিচার মনে করবে এগুলো কি লিখেছে, এগুলো তো বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্তই নয়। তাই আমাদেরকে সে বিষয়ে লক্ষ্য রেখে লিখতে হবে। ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে প্রদত্ত কথাটির লেখক বা কবির নাম লেখা যাবে না। যে উদ্ধৃতিটি পরীক্ষায় আসবে সেটি কোনো কবির অবশ্যই লেখা, কিন্তু এটি যেহেতু কবিতার ব্যাখ্যা নয়, এটি একটি ভাব সম্প্রসারণ, তাই কোন কবি কোন কবিতা থেকে লিখেছেন সেগুলো কিন্তু এখানে লেখা যাবে না। সে বিষয়টি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে মনে রাখবে। এবারে আমি তোমাদেরকে কিছু ভাব সম্প্রসারণের নমুনা দিচ্ছি। এই বিষয়গুলো পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, তাই তোমরা এগুলো খুব ভালো করে দেখো। এই বিষয়গুলোর উপর, এই টপিকগুলোর উপর তোমরা বাসায় পড়বে। বিভিন্ন বইতে দেখবে এই ভাব সম্প্রসারণগুলো রয়েছে। তোমরা এগুলো থেকে সাধারণত একটু হালকা ধারণা নিবে যেন তোমরা লিখতে পারো। সেই বিষয়গুলো দেখো। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তারপর দেখো, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, স্বার্থমগ্ন যে জন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে, যে সহে সেই রহে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদহে, মঙ্গল করিবার শক্তি ধন বিলাস ধন নহে, দুঃখের মতো এমন পরশ পাথর আর নেই, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, অর্থ সম্পদের বিনাশ আছে কিন্তু জ্ঞান সম্পদ কখনো বিনষ্ট হয় না, বার্ধক্যকে সব সময় বয়সের প্রেমে বাঁধা যায় না, পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। তো দেখো, তোমার যে টপিকগুলো আমি তোমাদেরকে দিলাম এগুলো কিন্তু খুবই ছোট ছোট বাক্য, কিন্তু এই বাক্যগুলোর মধ্যে অনেক গভীর অর্থ লুকিয়ে রয়েছে। আমরা যখন এই উদ্ধৃতিগুলো লিখবো, সেই গভীর অর্থগুলোর বহিঃপ্রকাশ ঘটাবো আর ভাবের সম্প্রসারণ করব, তাহলেই আমরা একটি সুন্দর ভাব সম্প্রসারণ করতে পারবো। তো আশা করি তোমরা এই ভাব সম্প্রসারণ গুলো সুন্দর করে পড়বে, ভাষায় চর্চা করবে, লিখবে, তাহলে তোমরা 10 মার্ক পাবে এবং খুব সুন্দর করে পরীক্ষার খাতায় উত্তর দিতে পারবে। তো চলো আমি তোমাদেরকে একটি টপিকস নিয়ে আলোচনা করছি আজকে। সেই টপিকসটি হচ্ছে, সুসময়ের বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। খুব সুন্দর একটি কথা, এটা আমাদের ব্যক্তিগত জীবনে খুবই গুরুত্ব বহন করবে, সে সম্পর্কে তোমাদেরকে একটু আলোচনা করছি। সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না, এরা হচ্ছে সুযোগ সন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সব সময় নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে, দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার। সাধারণভাবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে আমরা সমাজে বসবাস করে থাকি। প্রত্যেকের সুখ দুঃখে সবাই সবার পাশে এসে দাঁড়ায়, অংশগ্রহণ করে, কিন্তু সমাজের কিছু স্বার্থপর ও সুযোগ সন্ধানী মানুষ আছে
যারা শুধু নিজেদের সম্পর্কেই চিন্তা ভাবনা করে, নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা অন্য লোকদের সাথে মিশে থাকে। তারা তাদের এই কাজ করার অর্থ মৌমাছির মতো তারা তাদের কাজ করার জন্য প্রয়োজনের সময় ঘুরঘুর করে। স্বার্থ হাসিলের জন্য এক ধরনের পোশাক তারা পরে, প্রয়োজনে চাটুকারের ভূমিকায় অবতীর্ণ হয়। এ ধরনের মানুষ কখনো কারো প্রকৃত বন্ধু হতে পারে না। সত্যিকারের বন্ধু সেই যে বন্ধু বিপদের দিনে এগিয়ে আসে, তার পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, প্রয়োজনে বন্ধুর দুঃখ দূর করতে সর্বোত্তম সাহায্য করে, তার যতটুকু সামর্থ্য আছে সে চেষ্টা করে, কিন্তু দুঃসময়ের বিপদ দেখে অনেকেই কেটে পড়ে, তার পাশে থাকে না। তারা আসলে সত্যিকারের বন্ধু হতে পারে না। বর্তমানে অধিকাংশ লোক স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো কাজ করতে ইতস্তত করে না, তাই প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া খুবই দুর্লভ। প্রকৃত বন্ধু সে যে কোনো অবস্থাতেই বন্ধুকে ত্যাগ করতে পারে না। বন্ধুর বিপদে তার পাশে থেকে চির সাথীর মতো। কোকিলের আবির্ভাব ঘটে ঋতুরাজ বসন্তের সময়, যখন গাছে গাছে কচি কচি পাতা থাকে। তার রূপ দেখে মিষ্টি কণ্ঠে কোকিল মুগ্ধ সুরে গান গায়। কিন্তু এখানে কিন্তু একটি উপমা ব্যবহার করা হয়েছে, তোমরা লক্ষ্য করো। কিন্তু যখন প্রকৃতির রূপ ধারণ করে, তখন প্রকৃতি যখন রুক্ষ রূপ ধারণ করে, তখন সে উধাও হয়ে যায়। সুসময়ের বন্ধু ঠিক তেমনই, এরা বসন্তের কোকিলের মতো সুদিনে সঙ্গ দেয় আর দুদিনে আত্মগোপন করে। সত্যিকারের বন্ধু আর কোনোদিন নেই। সবসময় সে বন্ধুর সাথে সুবিধাবাদী বন্ধুদের সম্পর্কে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত। বন্ধু ভেবে তোষামেদ অনুনয়নকারী কারো ফাঁদে পড়া উচিত নয়। তো এই ছিল আমাদের আজকের ভাব সম্প্রসারণের ক্লাস। আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো এবং বিষয়গুলো বুঝতে পেরেছো, এবং যে টপিকসগুলো আমি দিয়েছি সেগুলো বাসায় পড়বে, চর্চা করবে, তাহলে আশা করছি তোমরা ভাব সম্প্রসারণ সম্পর্কে লিখতে পারবে। আমাদের চ্যানেলটির নাম দিলরুবা বাংলা অনলাইন ক্লাস। তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের নতুন নতুন ক্লাসের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি করে থাকো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সকলেই ভালো থেকো। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।